নমস্কার। আজ আমাদের এই চাটুর্যে পরিবারের কথার কোলাজে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে বক্তব্য শুরু করব। সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে একটা বিষয়, অদ্ভুত বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করছে। সেটা হলো, আমাদের যখন অবিভক্ত বাংলা ছিল তখন সমস্ত বিদেশি শক্তিগুলো এই বাংলা দিয়েই ভারতবর্ষে ঢুকেছে। আচ্ছা, কেন? বাংলায় এমন কি জাদু ছিল যে তারা বাংলাতে সে উপনিবেশ তৈরি করেছিল? ধন সম্পদ বাংলার প্রচুর ছিল, এটা ঘটনা। সেই ধন সম্পদের লোভে তারা সমৃদ্ধ দেশ, সেই লোভে তারা এসেছিল। ভারতবর্ষ পরাধীন হয়েছিল মশলার জন্য। মশলা বলতে বিশেষত গোলমরিচ আর দারচিনির জন্য। এটাও যেরকম ঠিক, তেমনি বাংলাতে দেখুন একটা অদ্ভুত জিনিস, জাতিগুলো যারা এসেছিল তারা কারা? এর আগে স্থলপথে গ্রিক, শক, কুষাণ, মুসলিম এরা ভারতবর্ষে আধিপত্য করতে এসছে। পৃথিবীর আর কোনো দেশে এত বিদেশি হাঙ্গামা হয়নি আমাদের এই ভারতবর্ষের বাংলায় হয়েছে। সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু আমাদের মানসিকতা অনেকটা কাজ করেছে। পর্তুগিজেরা এখানে আমাদের বাংলাদেশে, আমাদের এই পশ্চিমবাংলায় সুন্দরবন ইত্যাদি উপকূল দিয়ে ঢোকে। এরা 1498 সালে ভাস্কো ডা গামা এই ভূখণ্ডের সন্ধান পান এবং 1516, 1528 চট্টগ্রাম এবং 1580-তে ব্যান্ডেলে উপনিবেশ স্থাপন করে পর্তুগিজেরা। পর্তুগিজেরা অসম্ভব অত্যাচারী জাতি ছিল। তারাও জলদস্যু, তাদের মধ্যে একটা সেকশন একেবারে পুরোপুরি জলদস্যু ছিল। তারা জোর করে মেয়েদের তুলে নিয়ে গেছে, দাসীরাটে বিক্রি করেছে। আমরা প্রতিবাদ করিনি, প্রতিবাদ করার ভাষাই জানতাম না আমরা। বাঙালি প্রতিবাদ করেনি। কি করেছে জানেন? পুকুরের জলে হাঁড়ি মাথায় দিয়ে পুরুষেরা লুকিয়ে থেকেছে। তারপর যখন চলে গেছে তখন বেরিয়ে বীর বিক্রমে বেরিয়ে এসে যদি কোনো মেয়েকে ছুঁয়ে থাকে বা মনে হয় ছুঁয়েছে, তাকে জাতিচ্যুত করেছে, কিন্তু প্রতিবাদ করেনি। দ্বিতীয় কারা আসে? দ্বিতীয় আসে ফরাসিরা। এই পর্তুগিজের পরে আসে ওলন্দাজেরা, ডাচ। ওলন্দাজেরা আসে 1632 সাল। চুঁচুড়া যেটা বাংলায়, সেটাকে ওরা চিনসুরা বলতো। আমাদের মধ্যে এখনো অনেক অশিক্ষিত মানুষ ওটাকে চিনসুরা বলেন। চিনসুরা এখানে 1653 সালে ওরা এসে ঘাঁটি গাড়ে। এবং কোথায় ওলন্দাজ, ডাচ, কোথায় চুঁচড়ো, সেখান থেকে চলে এসে এখানে ঘাঁটি গাড়লো। কোনো প্রতিবন্ধকতা নেই, মানে কেউ আটকালো না, কথাই ভাবলো না আটকাবার। এরপরে এলো ডেনমার্করা। ডেনমার্ক, ভাবুন, ডেনমার্ক। এরা কুটির স্থাপন করলো শ্রীরামপুরে। কোথায়? শ্রীরামপুরের হাট বাজার, শ্রীরামপুরে 1698 খ্রিস্টাব্দে। ফরাসিরা করলো 1673 চন্দননগরে, তারপর কাশিমবাজার, পাটনা, ঢাকা। সব শেষে এলো ইংরেজ, সব থেকে বুদ্ধিমান, সব থেকে বাণিজ্যপটু জাত, যুদ্ধপটুও বটে। এক এক করে সবাইকে তাড়ালো, মুসলমান নবাবদের শেষ করলো, করে তারা এসে সমস্ত ভারতে থেকে গেল 150 বছর, 250 বছরের জন্যে পরাধীনতার শেকল পরিয়ে দিল ভারতীয়র পায়ে। ভারতীয়রাই তাদের ডাকলো মির্জাফরই তাদের জানিয়ে এলো, বলে এসো এসো, তোমাদের জন্য আমরা অপেক্ষা করে আসি। এই ক্লাইভের জয়কে কৃষ্ণনগরের মহারাজা বললেন হিন্দুর জয়। কিন্তু এইসব রানী রাসমণির মধ্যে একজন সাধারণ এই অর্থে বলছি, উনি অসাধারণ গৃহবধূ, তার যে দূরদৃষ্টি ছিল এদের সেটা ছিল না। আর এই সমস্ত বাণিজ্য করার নাম করে যে সমস্ত বিদেশি শক্তিগুলো এসেছে এখানে, পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক, ফরাসি, এমনকি আর্মেনিয়ান বণিকরা, এই যে এসেছে, এদেরকে একটা অদ্ভুত আতিথেয়তা দেওয়ার মনস্তত্ত্ব বাঙালির ছিল। কি বলবো এটাকে, আতিথেয়তা না অন্য কিছু। এদের মানে একটা দূরদর্শিতার অভাব। কখনো ভাবেনি যে এই লোকগুলোকে যে এখানে আমরা থাকতে দিচ্ছি, আশ্রয় দিচ্ছি, এরা আমাদের থেকে শক্তিশালী, দেখেই বোঝা যাচ্ছে। এরা পরে আমাদেরই ছোবল মারবে, কথাটা কখনো ভাবেনি তারা।
তারা আবার তাদের উল্টে তাদের সম্বর্ধনা জানিয়েছে স্থানীয় জমিদাররা, এসো এসো বাবা, তুমি শক্তিশালী, আমার হয়ে ওই পাশের গ্রামের জমিদারটাকে মেরে দাও। সেও কিন্তু হিন্দু, সেও কিন্তু বাঙালি। তারপর সে এই অদ্ভুত একটা মানসিকতা, সবাইকে বুকে টেনে নেবার একটা মানসিকতা, এটা এমনি থিওরিটিক্যালি খুব ভালো। থিওরিটিক্যালি এই যে বুকে টেনে নেবার এই যে একটা প্রবণতা, এটা দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই ব্যাপারটা থিওরিটিক্যালি ভীষণ ভালো। কিন্তু প্র্যাকটিক্যালি যে ভালো নয় সেটা আমরা 1200 বছর ধরে দেখেছি। তাহলে এই সমস্ত বিদেশিরা ভারতবর্ষের সিংহদ্বার হিসেবে বাংলাকে ব্যবহার করলো। জলপথে একটা ভৌগোলিক সুবিধা ছিল, সেটা আমরা অস্বীকার করি না। অতিথি পরায়ণতা, শত্রু নিধনে বিদেশি শক্তির ব্যবহার, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা, এই সমস্ত কারণে ওদেরকে ভীষণভাবে গ্রহণ করা হলো। বুঝলো না যে কাঁটা দিয়ে যখন মানুষ কাঁটা তোলে, কাঁটা তুলে ফেলার পরে যেটা দিয়ে কাঁটা তুলেছে সেটাও ফেলেই দেয়। অদ্ভুত একটা মানসিকতা আমাদের। আমরা এদেরকে আশ্রয় দিলাম, শুধু আশ্রয় দিলাম না, এদেরকে বললাম বাবা তোমরা লুটে পুটে খাও, আমাদের কোনো আপত্তি নেই। এরা সেই লুটে পুটে খাওয়াটা বজায় রাখলো দীর্ঘ সময় ধরে। তারপর এরা এখান থেকে ইংরেজের কাছে সমস্ত কিছু বেচে দিয়ে কুঠি টুটি সব ইংরেজকে বিক্রি করে এরা এখান থেকে চলে গেল। বুঝলো এদের অরিজিনাল প্রভু এসে গেছে, এরা এখন এদের অনেক দিন রুল করবে, আমরা কিছু করতে পারবো না, ইংরেজের সঙ্গে লড়তে পারবো না। ইংরেজ সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ বেনিয়া জাত এবং যুদ্ধাস্ত্রেয় পটু। এরা তখন এখান থেকে পালিয়ে বাঁচলো। ইংরেজ এক এক করে সমস্ত ভারতবর্ষটাকে গ্রাস করলো। কিন্তু বাঙালির এই দুর্বলতাটার জন্যে আজও এই 2026 সালেও আজকেও আমরা দেখছি যে বিভিন্ন উদ্ভট সমস্ত আন্দোলন, বিভিন্ন উদ্ভট সমস্ত কথাবার্তা এই বাংলা থেকে তৈরি হচ্ছে। বাঙালিরা তাকে স্বাগত জানাচ্ছে, বাঙালি বিভিন্ন জেনারেশন তাদের স্বাগত জানাচ্ছে, এবং সেটাকেই তারা মুক্তির পথ বলে। কিসের থেকে মুক্তি? কোথা থেকে মুক্তি? এই দেশটাতে আমার জন্ম, তাহলে সেটাকে তারা মেনে নিচ্ছে। এবং এই বিচিত্র, আজকে কিন্তু মধ্যপ্রদেশে তো কোনো অসুবিধা নেই, মধ্যপ্রদেশে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জঙ্গলে মাওবাদী থাকতে পারে, হতে পারে, আমি জানি না, এটা আমার জানা নেই, আমার নলেজের বাইরে। কিন্তু মধ্যপ্রদেশ মোটামুটি ঠিক আছে, আজকে উড়িষ্যা মোটামুটি ঠিক আছে, বিহারের ম্যাক্সিমাম পোর্শন ঠিক আছে, পাঞ্জাব মোটামুটি ঠিক আছে, কোনো জায়গায় নেই। শুধু যত গণ্ডগোল পশ্চিমবাংলায়, যত গণ্ডগোল পশ্চিমবাংলায়। আর পশ্চিমবাংলাতে এখান থেকে একটা অদ্ভুত মানসিকতা তৈরি হয়ে গেছে যে আমরা একটা বিদ্রোহী একটা ব্যাপার, যেখানে বিদ্রোহ করার দরকার ছিল করতে পারেনি। ওপার বাংলা থেকে প্রচণ্ড মার খেয়ে এপার বাংলা এসেছিল, এবং যাদের কাছে মার খেয়ে এসেছিল তাদেরই হাতে পায়ে ধরে ওদের দলে ওরা অন্তর্ভুক্তি করলো। কেননা তাদের দিয়ে খুব সুন্দরভাবে ভেবে নিয়েছিল তাদের দিয়ে ভোটটা পাওয়া যাবে এদের সঙ্গে দাঁড়িয়ে। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন বাঙালির এমন কোন দুর্বলতা আছে যে জাতের মধ্যে সুভাষচন্দ্র জন্মায়, যে জাতের মধ্যে রবীন্দ্রনাথ জন্মায়, যে জাতের মধ্যে প্রতাপাদিত্য, আমি জানি অনেক প্রতাপাদিত্যের অনেক নেগেটিভ পয়েন্টও আছে, এক্ষুনি হই হই করে উঠবেন সবাই, আছে আমি জানি, কিন্তু প্রতাপাদিত্যই যে জাতের মধ্যে সর্দার শঙ্কর জন্মান, সেই এমনকি যে জাতের মধ্যে ইংরেজের সঙ্গে পাঞ্জা লড়ার মতো ক্ষমতা নিয়ে রঘু ডাকাত, রঘু প্রভৃতি ডাকাতেরা, তারাও ইংরেজের খাজনা লুট করত, তারাও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, জন্মায়। সেই এত কিছু থাকতে সেই জাতের এই অদ্ভুত মানসিকতা কেন? কেন এই অদ্ভুত মানসিকতা? কেন আমরা সবার কাছে হাত পেতেছি আর হাতের ওপর গরম কয়লা ফেলে দিয়েছে তারা খাদ্যের বদলে? তা তো দেবেই, হাত পাতে ভিখারিকে কেউ পছন্দ করে না, ভিখারিকে কেউ পছন্দ করে না। ভিখারি ভিক্ষা নেয়, চলে যায়, ডাকাত সর্বনাশ করে যায়, কিন্তু তবু ডাকাতেরও তার বীরত্বের কথা, বীর গাথার কথা প্রচলিত হয়। আমাদের এখানে অসংখ্য বিদেশি শক্তি, বিদেশি 4-5 জন বিদেশি শক্তি যারা এসছে তারা বাংলা দিয়েই ঢুকেছে, আবার বিদেশি ভাবধারাগুলোও বাংলা দিয়ে ঢুকেছে। কোথায় সুদূর তাসখণ্ডে ঢুকে একটা ইউটোপিয়ান একটা মতবাদ
প্রচারিত হলো, যা আজকে 100 বছরে পৃথিবীর কোনো দেশ সম্পূর্ণ সফল করতে পারেনি। আমি দায়িত্ব নিয়ে চেঁচিয়ে বলছি, আমি জানি অনেকে কালকে আমাকে একদম শেষ করে দেবেন, প্রচুর কথা বলবেন, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, অনেক দেশ যারা যারা এই পদ্ধতিকে গ্রহণ করেছিল, তাসখণ্ড থেকে যে পদ্ধতি আমাদের ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, কয়েকজন স্বঘোষিত নেতা, ইন্টেলেকচুয়াল, ভারতের উপকারী বন্ধু, তারা বাংলাতেই মোটামুটি চাপালেন, কারণ তারা বাঙালি ছিলেন। আজকে সেই ফলটা আমরা পাচ্ছি। আজকে আমাদের সেই জন্য প্রতি মুহূর্তে আমাদের অপমানিত হতে হচ্ছে। ধর্ম দিয়ে শুধু সাম্প্রদায়িকতা হয়? রাজনৈতিক দল দিয়ে হয় না? রাজনৈতিক দল একটা সম্প্রদায় নয়? ধর্ম যদি, আমি আমার ধর্মের প্রতি যদি অনুরক্ত হই, আমি অন্ধ। আর রাজনৈতিক দলের একটা ইজমের প্রতি যিনি অনুরক্ত, অন্য ইজমকে মানেন না, জোর করে নিজের ইজমে নিয়ে আসার জন্যে পৃথিবীর ইতিহাসে দেখা যায় লক্ষ লক্ষ খুন হয়েছে, তিনি অন্ধ নন, তিনি মুক্তিদাতা। বাহ, চমৎকার যুক্তি। এই অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আর একটা কি ক্রান্তিকালে এসে পৌঁছালাম? আর একটা কি পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি? না এ শুধুই জলের উপরে ভেসে ওঠা বুদবুদ, কদিন থেকে মিলিয়ে যাবে জানি না। তবে অশান্তিগুলো কেন বাংলা থেকে তৈরি হয়, এটা ভাবতে অবাক লাগে। নমস্কার।